মিঠুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন 100 কোটি টাকার। 100 কোটি টাকার। আমার নাম কি কুণাল ঘোষ না আমার নাম কি খাজা মোহাম্মদ? এই নিয়ে নিজের মনের মধ্যে তো দ্বন্দ্ব চলছে। আপনি তো মিথ্যাবাদী, আপনি তো ডাহা মিথ্যাবাদী। আপনার যদি বিন্দুমাত্র আত্মসম্মান থাকতো তাহলে আপনি ওই দল ছেড়ে চলে যেতেন, কিন্তু আপনি যাননি। আপনি চটি চাটার লোভে, দুটো টাকার লোভে, দুটো খেতে পাওয়ার লোভে ওইখানে পড়ে আছেন। কুণাল ঘোষ এমনি বোকা, মিথ্যাবাদী এবং মূর্খও বটে। আরে যে দল বদলু মাল, কোন দলে তার মান নেই, তার আবার মানহানির মামলা। কুণাল ঘোষ নিজে সেই এর এক মুখ দাড়ি নিয়ে জেলের গাড়ি থেকে ঝুলতে ঝুলতে বলছিল মমতা চোর, মমতার বাড়িতে পুরো সারদার টাকা রাখা আছে, মমতাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সেই কুণাল ঘোষ এখন মমতার চটির তলা চেটে পাতলা করে দিল। সে দল বদলু নয়। আমি চাইছিলাম ওকে একটা মামলায়, যে কোনো মানহানির মামলায় আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাবো। আমি কেন বলেছি আদালতে গিয়ে এসব বলা যায় না। কুণাল ঘোষ মূর্খ, কুণাল ঘোষ এমনি বোকা, মিথ্যাবাদী এবং মূর্খও বটে। আদালতে গিয়ে বলা যায় না যে আপনি অমুকটার বিচার করুন, তমুকটা তারপরে তমুকটার বিচার করবেন। হ্যাঁ, আদালতে যে জিনিসটা আদালতের সামনে রাখা হয়েছে আদালত সেটাই বিচার করবে। চুরির ফিরিস্তিটা এমন যে এটা মানে তালিকা না দেখে বলা যায় না। সেই জন্য আমি এই তালিকা দেখে বলছি, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুর নিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানাবার ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ট্যাব চুরি, কাউন্সিলর খুনের চেষ্টা, আরজি করে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুন, দাড়িভিট, মোথাবাড়ি, ধুলিয়ানের ঘটনা, এই সমস্ত চুরির ঘটনা তো আর চেপে রাখা যাচ্ছে না। বিশেষ করে সারোয়ার্দীদের, তাদের তো একটা খারাপ লাইটে দেখানো হচ্ছে। তাকে একটা অত্যাচারী, শয়তান, কুচক্রী, খুনি হিসেবে, গণখুনি হিসেবে দেখানো হচ্ছে। এইটা দেখালে তো মমতার ভোট ব্যাংক চটে যাবে। সেইটার জন্যই মমতা ওখানে মানে পশ্চিমবঙ্গে এটাকে রিলিজ হতে দিলেন না। এই ভোট ব্যাংকটা যদি বিগড়ে যায় তাহলে তো মমতার মাথায় আকাশ ভেঙে পড়বে না। কিন্তু আটকাবেন কি করে? আজকেই বৈদ্যুতিন যুগে যদি আটকে দেন তাহলে সেটা ওটিটিতে চলে আসবে। বলেছেন যে মোদীকে কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে আনবো। তখন কেন্দ্রীয় সরকার আমায় কিরম বাম্বু দিচ্ছে সেটা মমতা হাত দিয়ে অঙ্গভঙ্গি করে বলেছিল। কিন্তু এটা তো সমস্ত কিছুতে ছাড়িয়ে গেছে। মানে উন্মাদিনীর মতন মমতা চোর, মোদী চোর, অমিত শাহ চোর, মোদী চোর, অমিত শাহ চোর বলে দাপাচ্ছেন। দা বেঙ্গল ফাইলস সব জায়গায় রিলিজ হলেও আজকে কিন্তু বাংলায় হলো না, এটা আমাদের কাছে খুবই দুঃখের। এই মুহূর্তে সিনেমা প্রেমী মানুষরা যারা বুকিং করবেন বলে সকাল থেকে অনেকে খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু বাংলায় তো এলো না। কিন্তু তথাগত রায়ের বই তো রয়েছে, যা ছিল আমার দেশ। স্যার, এই বইতে আপনি যা লিখেছিলেন, ওই যে বেঙ্গল ফাইলস, যেটা আজকে রিলিজ হলো না, আমাদের এর মানে রাজ্যের মানুষরা বঞ্চিত হলো, মানে এত ভয় কিসে? ভয় হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একমাত্র ভোটে জিতবার উপজীব্য হচ্ছে মুসলমান ভোট। এখন বেঙ্গল ফাইলসে যেটা বলা আছে সেটা হলো যে 1946 সালে আমার বইটাতে যেটা আছে, আমার এই বইটাতে যেটা আছে সেটার ব্যাপ্তি কিন্তু বেঙ্গল ফাইলসের চেয়ে অনেক বেশি। এটাতে 1946 সাল থেকে আরম্ভ করে 2000 ধরো 18-19 সাল পর্যন্ত পরিস্থিতি যা হয়েছিল লেখা আছে। বেঙ্গল ফাইলসটা বেশিরভাগ 1946 সালের, কিন্তু 1900 পরিপ্রেক্ষিতে, কিন্তু 1946 সালে যে ঘটনা ঘটেছিল সেটা এত বীভৎস এবং এত নারকীয় যে সিনেমা করবার পক্ষে ওটা একবারে আদর্শ বলা যায়। অবশ্য আমি সিনেমা সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু উনি ঠিক করেছেন, বিবেক অগ্নিহোত্রী ঠিক করেছেন ওইটুকু নিয়ে করবেন। এখন সেটাতে ব্যাপার হচ্ছে কি যে সেটাতে বাঙালি মুসলিমদের, বিশেষ করে সারোয়ার্দীদের, তাদের তো একটা খারাপ লাইটে দেখানো হচ্ছে। তাকে একটা অত্যাচারী, শয়তান, কুচক্রী, খুনি হিসেবে, গণখুনি হিসেবে দেখানো হচ্ছে।
এইটা দেখালে তো মমতার ভোট ব্যাংক চটে যাবে। সেইটার জন্যই মমতা ওখানে মানে পশ্চিমবঙ্গে এটাকে রিলিজ হতে দিলেন না, দেবেনও না। যতদিন পারেন যতভাবে পারেন আটকাবেন। এইটার সাথে ভোট ব্যাংকে পুরো জড়িত রয়েছে, মানে এই দা বেঙ্গল ফাইলস এর সাথে। একদম 100% জড়িত রয়েছে। এই মুভিটাই কি এই উস্কানি বা দাঙ্গার কোনো ব্যাপার হতে পারে, সেই জন্য কি আটকাচ্ছে সরকার? না, সরকার আটকাচ্ছে কারণ এই মুভি থেকে আহ, বাঙালি মুসলমানের প্রতি বাঙালি হিন্দুর একটা আহ, অনীহা বিভেদ জন্মাতে পারে। বিভেদ জন্মালে জন্মাবে। আমার বক্তব্য হচ্ছে যে ইতিহাস তো কখনো লুকোনো উচিত না। এইরকম গণ অত্যাচারের ঘটনা তো পৃথিবীতে আরো ঘটেছে। হিটলারের জার্মানিতে যা ঘটেছিল, যেখানে জার্মানরা, নাৎসি জার্মানরা ইহুদিদের ওপর অত্যাচার করেছিল, সেটা তো কেউ লুকোয়নি। সেটা আজকে সারা পৃথিবী জানে। তার ফলে কি দাঙ্গা, জার্মান আর ইহুদিদের মধ্যে দাঙ্গা লেগে গেছে? একই জিনিস হয়েছিল তুর্কিতে, তুর্কি আর আর্মেনিয়ানদের মধ্যে। সরি, তুর্কিরা মুসলিম, আর্মেনিয়ানরা মুসলমান। সরি, আর্মেনিয়ানরা খ্রিস্টান, তুর্কিরা মুসলিম। তারা ওই তুর্কিরা যেহেতু সংখ্যায় বেশি, সেই জন্য তুর্কিরা আর্মেনিয়ানদের প্রচুর গণহত্যা করেছিল। তো সেটা সবাই জানে পৃথিবীতে। তার ফলে কি তাদের দাঙ্গা লেগে গেছে? দাঙ্গা টাঙ্গাগুলো বাজে কথা। আসল কথা হচ্ছে ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকটা যদি বিগড়ে যায়, তাহলে তো মমতার মাথায় আকাশ ভেঙে পড়বে। আজকে যদি ভোট ব্যাংক বিগড়ে মমতা যদি ক্ষমতাচ্যুত হন, এবং 2026 সালে প্রভূত কারণ আছে ভাববার যে মমতা ক্ষমতাচ্যুত হবেন, তো বিপদ। তার জন্য আটকে দিলেন। যত রকম ভাবে পারবেন চেষ্টা করবেন, আসতে দেবে না, কেউ দেখতে পাবে না। কিন্তু আটকাবেন কি করে? আজকেই বৈদ্যুতিন যুগে যদি আটকে দেন, তাহলে সেটা ওটিটিতে চলে আসবে। কি করে আটকাবেন? একই সাথে স্যার, কালকে যেভাবে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদি চোর মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর বললেন, কি বলবেন? এটা তো কোনো মুখ্যমন্ত্রী কখনো বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন বলে শুনিনি কখনো, যতই কারোর উপর ঘৃণা থাকুক। মমতা এর আগে মোদির সম্বন্ধে অত্যন্ত নোংরা কথা বলেছেন। একবার বলেছেন যে মোদিকে কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে আনবো। তখন মোদি অবশ্য প্রধানমন্ত্রী হননি, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আরেকবার হাত দিয়ে অঙ্গভঙ্গি করে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার আমায় কিরম বাম্বু দিচ্ছে। কিন্তু এটা তো সমস্ত কিছুতে ছাড়িয়ে গেছে। মানে উন্মাদিনীর মতন মমতা চোর, মোদি চোর, অমিত শাহ চোর, মোদি চোর, অমিত শাহ চোর বলে দাপাচ্ছেন এই বিধানসভায়। এটার মানে কি? আমি যতদূর বুঝতে পারি যে উনি খুব দিশেহারা হয়ে গেছে। 2026 সালে উনি হেরে যাবেন এই সম্ভাবনাটা চোখের সামনে আসায় উনি খুব দিশেহারা হয়ে গেছেন, এবং দিশেহারা হয়ে এরকম উন্মাদিনীর মতো কথা বলছেন। আমি বলছি, বিধানসভাটা কি একটা ওই রকম চোর চোর করার জায়গা? মুখ্যমন্ত্রীও ওয়েলে নেমে আসলেন, আবার উঠে গেলেন, আবার শশী পাঁজা ফিরাদা কেন্দ্রকে উস্কাচ্ছেন। এগুলো হচ্ছে কি, যে তুমি যে কথাগুলো বলছো সেগুলো কোনো প্রকৃতিস্থ লোক বলবে। যে কোনো প্রকৃতিস্থ লোক বলবে যে বিধানসভায় এরকম উচ্ছৃঙ্খল আচরণ করা উচিত না, উল্টোপাল্টা কথা বলা উচিত না। বিশেষ করে মুখ্যমন্ত্রীর তো নয়। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী 2026 সালে হেরে যাবার ভয়ে দিশেহারা, সেখানে মুখ্যমন্ত্রীকে কে বোঝাবে? আর তো দল তো তৃণমূল তো একটা দল নয়। তৃণমূল ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার একটা এক্সপানশন মাত্র, তার একটা সম্প্রসারণ। এই সম্প্রসারিত মমতা, যে দলের পরিচয় হচ্ছে সম্প্রসারিত মমতা, সেখানে তার উপরে কথা বলবার অধিকার কারণ নেই। মমতা যদি একটা পুকুরের ধারে গিয়ে বলে পুকুরের ওইদিকে জল 2 ফুট উঁচু আছে, সবাই বলবে হ্যাঁ দিদি 2 ফুট উঁচু আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি 2 ফুট উঁচু আছে। তো এখানেও সেই রকম ঘটনা ঘটেছে। এবং উনি শশী পাজার যে ফিরহাদ হাকিমকে উস্কেছেন। তারা বলেছে তারা হিজ মাস্টার্স ভয়েস। তো এখানে এক্ষেত্রে হার মাস্টার্স ভয়েস বা হিজ মাস্টার্স ভয়েস, এটা শশী পাজার ক্ষেত্রে হার মাস্টার্স ভয়েস, ফিরহাদ হাকিমের ক্ষেত্রে হিজ মাস্টার্স ভয়েস। এরা ওই কথা বলেছে, ওরাও চিৎকার করেছে ওই চোর চোর বলে। হ্যাঁ, অথচ চোর মানে, আমি আমার বলতে লজ্জা করে, আমরা যখন রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে যাই,
তখন আমার বলতে লজ্জা করে যে যে সমস্ত কথা আমরা শুনতে পাই। হুম এই যে চুরি যে আছে, চুরির ফিরিস্তিটা এমন যে এটা মানে তালিকা না দেখে বলা যায় না। সেই জন্য আমি এই তালিকা দেখে বলছি, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুর নিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানাবার ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ট্যাব চুরি, কাউন্সিলর খুনের চেষ্টা, আরজি করে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুন, দাড়ি ভিট, মোথাবাড়ি, ধুলিয়ানের ঘটনা, এই সমস্ত চুরির ঘটনা তো আর চেপে রাখা যাচ্ছে না। এই বৈদ্যুতিন যুগে কিছুই চেপে রাখা যায় না। হ্যাঁ, সাদা কালি ছিটে পড়েছিল সেটা তোমরা বুঝতে পারবে, কিন্তু চুরি যে একেবারে স্পষ্ট হয়ে গেছে মানুষের চোখের সামনে, এ সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। আমি বলছি একটা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন মোদি চোর অমিত শাহ চোর, তারপর বলছেন এই মোদি চোর আমরা বলিনি, মানে সাথে সাথে রং বদল। এই যে একটা রং বদল মানুষ দেখতে পেলো যে মোদি চোর আমরা কখনো বলিনি। এটা উনি ওদের গুরু সিপিএম এর কাছ থেকে শিখেছেন। সিপিএম তো ওদের গুরু। সিপিএম এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2002 সালে একবার বলেছিলেন যে সীমান্ত বরাবর যত মাদ্রাসা আছে সেখানে সব দেশ বিরোধী প্রচার হয়, এবং বাস্তবিক হয় দেশ বিরোধী প্রচার। তো সেই কথাটা বলার পরে সেটা কাগজে টাগজে ছাপা হয়ে গেল, মুখ্যমন্ত্রী বলেছেন। বলবার পরে তারপরেতে উনি বিয়েতে ওদের আলিউদ্দিন স্ট্রিটে খুব গালাগালি খেলেন। খাবার পরে তার পরের দিন বললেন এরকম কথা আমি বলিনি। সবাই বললো স্যার বলেন কি, আপনার তো আমরা সব টিভিতে বলেছি। না আমি বলিনি। স্যার আপনার নিজের কাগজে গণশক্তিতে বেরিয়েছে। না আমি বলিনি। কি বলবে তুমি? সেইটাকেই মমতা নকল করছে। একই সাথে স্যার দেখা গেল কুণাল ঘোষকে মিঠুন চক্রবর্তী নোটিশ পাঠালেন 100 কোটি টাকার। আপনি জানেন দীর্ঘদিন ধরে মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করছিলেন এই কুণাল ঘোষ, তার ব্যক্তিগত স্তরে তার স্ত্রী তার ছেলেকে 100 কোটি টাকার নোটিশ পাঠালো। তাতে কুণাল ঘোষ বলছে আমার কিছু যায় আসবে না, দল বদলুকে আমি বোঝাবো, ওটে আমার সাথে দেখা। কুণাল ঘোষ কি? কুণাল ঘোষ নিজে সেই এর এক মুখ দাড়ি নিয়ে জেলের গাড়ি থেকে ঝুলতে ঝুলতে বলছিল মমতা চোর, মমতার বাড়িতে পুরো সারদার টাকা রাখা আছে, মমতাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সেই কুণাল ঘোষ এখন মমতার চটির তলা চেটে পাতলা করে দিল। সে দল বদলু নয়, মত বদলু তো বলা যেতে পারে, মত বদলু। সে মত বদলু নয়। বলছে, কি হয়েছে, আমি বলেছি আমি তো সেই দলেই আছি, আপনারা তো সেই দলে নেই। না না, আপনি আজকে বলবেন সূর্য পশ্চিম দিকে ওঠে, আর কালকে বলবেন না না আমি বলিনি। সে দলের সঙ্গে কি এসে যায়? আপনি তো মিথ্যাবাদী, আপনি তো ডাহা মিথ্যাবাদী। আপনার তো সবাই দেখেছি যে আপনি ওই এক মুখ দাড়ি নিয়ে গাড়ি থেকে ঝুলতে ঝুলতে বলেছেন মমতা চোর। এরপরে বলবেন যে তা কি এসে যে আমি সেই দলেই আছি। সেটা তো আপনার লজ্জার কথা যে আপনি সেই দলে আছেন, সেই দল ছেড়ে চলে যান। আপনার যদি বিন্দুমাত্র আত্মসম্মান থাকতো তাহলে আপনি ওই দল ছেড়ে চলে যেতেন, কিন্তু আপনি যাননি। আপনি চটি চাটার লোভে, দুটো টাকার লোভে, দুটো খেতে পাওয়ার লোভে ওইখানে পড়ে আছেন। মান আছে মিঠুন চক্রবর্তীর যে মানহানির নোটিশ হবে, দল বদলুদের কোনো মান আছে? তিনি বলছেন আমাকে নোটিশ পাঠিয়েছেন, আপনার সম্বন্ধে আমি নোটিশ করেছি চিটফান্ডের মামলার, আমি সব কাগজ নিয়ে যাব, আদালতে গিয়ে বলবো আগে চিটফান্ডের বিচার করুন তারপর ওর বিচার হবে। আদালতে গিয়ে এসব বলা যায় না। কুণাল ঘোষ মূর্খ। কুণাল ঘোষ এমনি বোকা, মিথ্যাবাদী এবং মূর্খও বটে। আদালতে গিয়ে বলা যায় না যে আপনি অমুকটার বিচার করুন, তমুকটা তারপরে তমুকটার বিচার করবেন। হ্যাঁ, আদালতে যে জিনিসটা আদালতের সামনে রাখা হয়েছে, আদালত সেটাই বিচার করবে। যেটা মামলা হচ্ছে, কুণাল ঘোষের এই ধারণাটাও নেই। থাকবে কোথা থেকে? একটা লোক যে এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা বলে, তার তো নিজের কথাকেই মিথ্যে বলে মনে হয়। আমার সকালবেলা উঠে মনে হয়েছে যে আমার নাম কি কুণাল ঘোষ, না আমার নাম খাজা মোহাম্মদ। এই নিয়ে ওর নিজের মনের মধ্যে তো দ্বন্দ্ব চলছে।